তোমরা ইতোমধ্যে জেনেছো যে তোমাদের এই ক্লাসটি আমি তোমাদের সাথে কন্টিনিউ করব, এটা তোমরা অলরেডি জেনেছো। আহ, তোমাদের সাথে আমার এটি প্রথম সাক্ষাৎ। আমার পরিচয় একটু দিচ্ছি আমি তোমাদেরকে। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। আমার অরিজিনালি গ্রামের বাড়ি হচ্ছে মেহেরপুর জেলা। আমি লেখাপড়া করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এবং 2010 সালে আমি ইসলামিক ইউনিভার্সিটিতে যোগদান করি। পরবর্তীতে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে পিএইচডি করে সর্বশেষ 2019 সালে আমার কর্মক্ষেত্রে ফিরে আসি। তখন থেকে আমি নিয়োগ করছি, প্রফেসর হিসাবে কর্মরত আছি। তোমাদের সাথে যেহেতু আমার ধারাবাহিকভাবে ক্লাস নিতে হবে, আহ, কথায় কথায় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা সাপেক্ষে আরো ডিটেল আলোচনা করা যাবে। তোমাদের যে কোর্সটি আমি শুরু করতে যাচ্ছি, এটি হলো তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের প্রথম কোর্স। এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স তোমরা একসাথে দুটো ব্যাচ আছো। আহ, একটি ব্যাচ সেকেন্ড ইয়ারে, আরেকটি হলো থার্ড ইয়ারে। সম্ভবত এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কোর্সটি তোমাদের সিলেবাসে রিঅ্যারেঞ্জ করার ফলে এই বিষয়টি তৈরি হয়েছে। যাই হোক, দুটো ব্যাচের একসাথে ক্লাস হচ্ছে। তো শুরু করা যাক। তোমরা কেউ কিছু বলতে চাও? আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছো? স্যার, আমার কিছু কথা ছিল আসলে। হ্যাঁ, বাবা বলো, একটু জোরে বলো। স্যার আমাদের জি হচ্ছে স্যার। যে স্যার আমাদের বিভাগে স্যার শিক্ষক সংকটের কারণে আমাদের নিযুক্ত করা হয়েছে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। তো স্যার আমরা চাচ্ছিলাম এই কোর্সটা নিয়ে আপনার থেকে যতদূর সম্ভব আমরা শিখতে চাই স্যার, আমাদের শেখার আগ্রহ আছে। এবং আমরা চেষ্টা করবো স্যার, আপনি যদি সহায়তা করলে আমরা ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমরা বোথ পার্টি স্টাডি করব, তোমরাও স্টাডি করবা, আমিও স্টাডি করব। টাইম টু টাইম তোমাদেরকে রেফারেন্স গুলো জানাই দেব, কখন কোথা থেকে কি পড়াচ্ছি। আমি মোটামুটি গুছাই দেব, সাথে কোন বই থেকে পড়াচ্ছি। যতদূর কন্টেন্টস গুলো সম্ভব আমি তোমাদের বইয়ের রেফারেন্স গুলো দিয়ে দেব। প্রয়োজনে সফট কপিও তোমাদের সাথে শেয়ার করব। আমার যে গুগল ক্লাসরুম যে লিংকটি তোমাদেরকে দিয়েছি, এখানে আমি সব ডকুমেন্টস শেয়ার করতে থাকবো। যদি এক্সট্রা কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করলে সেই অনুযায়ী আমি তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করব আর কি। এটা ওই তুমি যে কথা বললে ঠিক আছে, যে তোমাদের শিক্ষক সংকট আছে। আসলে শিক্ষক সংকটটা শুধু যে তোমাদের ডিপার্টমেন্টে আছে ব্যাপারটি এইরকম না। বাংলাদেশে এখন পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়েই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আছে। তো হাতে গোনা 6-7টা ইউনিভার্সিটি বাদ দিলে বাদ বাকি যে ইউনিভার্সিটি গুলো নতুন হয়েছে এবং পরিসংখ্যান বিভাগ নতুন হিসাবে চালু করেছে, এই সমস্ত বিভাগে শিক্ষক সংকট আছে। কোথাও কোথাও শিক্ষক সংকট অত্যন্ত প্রকট, তার মধ্যে তোমাদের ডিপার্টমেন্ট একটা, এখন মাত্র 2জন শিক্ষক দিয়ে বিভাগ চালাতে হচ্ছে। যাই হোক, তোমাদের ইউনিভার্সিটি প্রশাসন যে পদক্ষেপটা নিয়েছে, গেস্ট টিচার দিয়ে কমপক্ষে রান করা, এটা একটা ভালো সিদ্ধান্ত। তো আমার জানা মতে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার দিয়ে রান করানোর অবস্থাতেও নেই। এই সুযোগটা তোমাদের ইউনিভার্সিটি হয়তো তোমাদের ডিপার্টমেন্টকে করে দিয়েছে, অন্যান্য ডিপার্টমেন্টকেও দিয়েছে। এটা ভালো। যতদিন নিয়োগ না হয় তোমাদের এভাবেই আগায় নিতে হবে আর কি। যেহেতু ক্লাসটি অনলাইনে হচ্ছে, এখানে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আছে। যদি সরাসরি ক্লাস হতো, সেখানে আসলে ক্লাস নেওয়ার ধরন, আহ, মুখোমুখি আলোচনা, একটা ফ্লেভার থাকে আলাদা। অনলাইনে ওই ফ্লেভারটা সবসময় পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করব বোথ পার্টি যেন আমাদের ক্লাসটা মিনিংফুল হয়। আরেকটা বিষয় বলতাম স্যার। বলো।
স্যার আমাদের যেটা আজকে প্রথম ক্লাস, স্যার আমাদের এই সাবজেক্ট নিয়ে আমাদের ক্যারিয়ারের জন্য স্যার কি কি স্কিল বা কোন কোন দিকে ফোকাস রাখা উচিত বেশি করে ভালো করতে গেলে, সে বিষয়ে একটু ইনস্ট্রাকশন পেলে স্যার আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, মানে ক্যারিয়ারের সাথে এই কোর্সটি কিভাবে সম্পৃক্ত? স্যার কোর্স এবং আমাদের এই সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স ও আচ্ছা, এবং আচ্ছা, কোন কোন বিষয়ের দিকে আমাদের বেশি ফোকাস করা উচিত এই বর্তমান যুগের সাথে দেখা গেছে তাল মিলিয়ে আমাদের ক্যারিয়ার মুখী চিন্তা ভাবনা যদি আমরা করি। ক্যারিয়ার মুখী চিন্তা ভাবনা, আচ্ছা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে তুমি যে সাবজেক্টে পড়া করছো, তোমার পড়াশোনা যে ওই সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ব্যাপারটা আর ওই অবস্থায় নেই। এখন সায়েন্সের সাবজেক্ট গুলো সব মাল্টিডিসিপ্লিনারি হয়ে গেছে। যেমন স্ট্যাটিস্টিক্স বলতে আর এখন স্ট্যাটিস্টিক্স কে বোঝাচ্ছে না, এখন স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে ডেটা সায়েন্স। তোমরা দেখবা যে তোমাদের সিলেবাসে বেশ কিছু কোর্স আছে যে কোর্স গুলো অন্যান্য সাবজেক্ট থেকে এসেছে। ইকোনমিকে তোমাদের বেশ কয়েকটা কোর্স অ্যাড করা হয়েছে। ম্যাথমেটিক্স এর কোর্স তো তোমাকে পড়তেই হবে, কারণ তোমরা জানো যে স্ট্যাটিস্টিক্স আসলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। সুতরাং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলো, পিওর ম্যাথমেটিক্স বলো, এই কোর্স গুলো থাকবে স্ট্যাটিস্টিক্স সাথে। একই সাথে কম্পিউটার সায়েন্স কিছু কোর্স আছে, কোথাও কোথাও ইংলিশ রিলেটেড কোর্স দেওয়া হয়েছে, আর কোথাও কোথাও কোনো কোর্স কি আছে আলাদা করে? যেমন দুই ধরনের কোর্স, একটা হলো যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড কোর্স আর অ্যালাইড কোর্স অথবা জেনারেল এডুকেশন কোর্স। এই কোর্সগুলো তোমাদের আছে। আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি নির্ধারিত দুটো কোর্স আছে, একটা হলো ইসলামিক স্টাডিজ আর একটা হলো বাংলাদেশ স্টাডিজ। তো বরিশাল ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটি নির্ধারিত কোনো কোর্স কি আছে তোমাদের? জি স্যার, আমাদের বাংলাদেশ স্টাডিজ সাবজেক্ট স্যার আছে। আচ্ছা, তার মানে তোমাদেরও অনেকটা আমাদের মতো চার ধরনের সাবজেক্টের সমন্বয়ে তোমাদের কোর্স। আচ্ছা, এখন হলো যে ক্যারিয়ার, অতি সাম্প্রতিককালে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এই ট্রেন্ডটি আজ থেকে 5-7 বছর আগেও এভাবে ছিল না। ও তখন ছিল হয়তো দেশের বড় বড় ইউনিভার্সিটি থেকে 2-4 জন স্টুডেন্ট এভাবে শিফট হতো, কিন্তু ইদানিং কালে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পরিসংখ্যান থেকে অনার্স মাস্টার্স শেষ করে একটা বড় সংখ্যায় স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করার জন্য চলে যাচ্ছে। এর মধ্যে সব থেকে বেশি যাচ্ছে আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সাথে বলতে পারো অস্ট্রেলিয়া। এই সমস্ত দেশগুলোতে চলে যাচ্ছে। তোমাদের এখন থেকে ভাবতে হবে, যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে আছো, আবার ক্যারিয়ার নিয়েও ভাবতে শুরু করেছো, তোমাদের এখন থেকে ভাবতে হবে যে তোমার ক্যারিয়ারটা ফিউচারে তুমি কোথায় সেট করতে চাও। এটা কি দেশের মধ্যে নাকি দেশের বাইরে? যদি দেশের মধ্যে সেট করতে চাও, সেক্ষেত্রে আমাদের দেশে যে সমস্ত জব গুলো আছে সেই জব মার্কেট নিয়ে একটা স্টাডি করে ফেলতে হবে, একটা সার্ভে করে একটা স্টাডি করে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যারা দেশে জব করতে চাও। আর যারা দেশের বাইরে চলে যেতে চাও মাস্টার্স অথবা অনার্স কমপ্লিট করে, তাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন দেশে যেতে চাও, যে দেশে যেতে চাও ওই দেশের চাহিদা কি। মাস্টার্সে যদি যেতে চাও সেক্ষেত্রে আইএলটিএস দিয়ে পৃথিবীর অনেক দেশে চলে যাওয়া যায়। ইউএস এর মতো জায়গায় আইএলটিএস দিয়ে চলে যাওয়া যায়। এখানে রেজাল্টটা খুব বড় ফ্যাক্ট না। রেজাল্ট যে 4 এর কাছাকাছি হইতে হবে এমন কিছু না, রেজাল্ট 3 এর কাছাকাছি হলেই হয়। 3 এর নিচে থাকলেও কখনো কখনো কোনো সমস্যা না। তবে এই ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হলো আইএলটিএস এর স্কোরটা ভালো হতে হবে। আইএলটিএস এর স্কোর ভালো হলে, যদি সিজিপিএ কমও থাকে, সেক্ষেত্রেও ভালো স্কলারশিপ নিয়ে চলে যাওয়া যায় যদি আইএলটিএস এর স্কোর ভালো থাকে। এখন দেশের বাইরে যেহেতু পিএইচডি করতে চলে যাচ্ছে যে গ্রুপটা, তারা সেখানে পিএইচডি হোক মাস্টার্স হোক সেগুলো কমপ্লিট করবে, কমপ্লিট করে তাদের এনভায়রনমেন্টে জব করবে। তাদের এনভায়রনমেন্টে জব করলে স্যালারি আমাদের দেশের তুলনায় 5-7 গুণ বেশি। সুতরাং সেখানে 10 থেকে 15 বছর জব করলে আমাদের দেশে সারা জীবন জব করার সমান। তাহলে একটা ভালো পাওয়া যাবে, আর্থিক যে সলভেন্সি সেটা চলে আসবে। এইটা গেল
দেশের বাইরের হিসাব নিকাশ। আর দেশের ভিতরে যারা জব করতে চাও, দেশের ভিতরে স্ট্যাটিস্টিক্স এর জন্য অনেক জব আছে। কিছু জব তোমরা এখন থেকেই টার্গেটে নিতে পারো। তার মধ্যে একটা হলো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এইখানে স্ট্যাটিস্টিক্স এর যারা ছাত্র তাদের জব আছে। আইসিডিডিআরবি, যেটা মহাখালীতে অবস্থিত তোমরা জানো, সেখানে স্ট্যাটিস্টিক্স এর জব আছে। যদি কেউ ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্টেড হয়, সেক্ষেত্রে নর্মাল যে ব্যাংকগুলো আছে সেই সমস্ত ব্যাংকের প্রায় প্রত্যেকটাতেই স্ট্যাটিস্টিক্স এর জন্য নির্ধারিত সিট আছে। তার মানে এই সমস্ত ব্যাংকে থিওরি এবং পরীক্ষাতে টিকে গেলে, ভাইভাতে গেলে খুব কম সংখ্যক বাদ দেয়। নর্মাল যে ব্যাংকগুলো আছে, আমি বলছি যে আমাদের যে কিছু প্রাইভেট ব্যাংক, কিছু লিমিটেড, সব মিলাই ব্যাংকগুলোতে খুব সহজেই জব পাওয়া যায়। স্ট্যাটিস্টিক্স এর ছাত্রদের জন্য সব থেকে সহজে পাওয়া জব সেক্টরের একটি হলো ব্যাংকিং সেক্টর। এখন ব্যাংকিং সেক্টরেও যারা স্বপ্ন দেখে যে আমি ব্যাংকিং সেক্টরে গিয়েও স্ট্যাটিস্টিক্স নিয়েই থাকতে চাই, তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের একটা শাখা আছে। বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডাইরেক্টর নামে একটা পদ আছে। ওইটা স্পেশালি স্ট্যাটিস্টিক্স থেকে নেওয়া হয়, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স থেকে আলাদা করে সার্কুলার দিয়ে নেওয়া হয়। এই জবের কথা তোমরা শুনেছো হয়তো, যে বাংলাদেশ ব্যাংকের এডি শুধুমাত্র পরিসংখ্যানের ছাত্র আর অর্থনীতির ছাত্রদের জন্য আলাদা করে বিজ্ঞাপন দেওয়া হয় সেখানে ইনক্লুড করার জন্য। সেটা হলো স্ট্যাটিস্টিক্স এর রিসার্চ। সেখানে গিয়েও পিএইচডি করা যাবে, ভবিষ্যতে লেখাপড়া করা যাবে, দেশের বাইরে যাওয়া যাবে, স্ট্যাটিস্টিক্স নিয়ে গবেষণা করা যাবে, সব করা যাবে। এর বাইরে দেখবা যে বাংলাদেশের প্রতিটা জেলাতে একটা করে পরিসংখ্যান অফিস আছে, পরিসংখ্যানের অফিস আছে। ইভেন কোন কোন জায়গায় থানা পর্যায়ে আছে। এই সমস্ত পদগুলোর জন্য নিয়োগ হয়। আমাদের দেশে বিসিএস এর মাধ্যমে কলেজ সেকশনেও অনেকে, আবার কলেজ সেকশনেও জব করতে চায়। হ্যাঁ, কলেজ সেকশনের জন্য কিন্তু বিসিএস এ স্ট্যাটিস্টিক্স এর জন্য আলাদা করে অপশন আছে। আমাদের দেশে অনেকগুলো রিসার্চ অর্গানাইজেশন আছে, সেখানেও স্ট্যাটিস্টিক্স এর হিউজ জব আছে। সুতরাং জবের কথা যদি বলো, তাহলে আমি বলবো বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স হলো সেই সমস্ত সাবজেক্ট গুলোর মধ্যে একটা, যে সমস্ত সাবজেক্টের প্রচুর পরিমাণ জব আছে। আমাদের ধৈর্য ধরে লেখাপড়া করতে হবে এবং চাকরি বাকরির বিষয়ে একটু খোঁজ খবর রাখতে হবে। তাহলে হয় কি, খুব সহজেই লেখাপড়া শেষ করে চাকরিটা পাওয়া যাবে। যদি আমাকে জিজ্ঞেস করো যে বেস্ট অপশন কি, আমি বলবো বর্তমান সময়ে যেহেতু বাইরে গিয়ে লেখাপড়া করার সুযোগ আছে, যারা উন্নত লাইফ চাও, ফার্দার লেখাপড়া করতে চাও, রিসার্চ করতে চাও, তারা এখন থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হও যে ফোর্থ ইয়ার অথবা মাস্টার্স শেষ করার সাথে সাথেই যেন আইএলটিএস এর স্কোরটা হাতে থাকে, অ্যাটলিস্ট আবেদন করতে পারো পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায়। তাদের হিউজ ফান্ড আছে, উইথ স্কলারশিপ আমার ধারণা আহ, যেতে পারবা। সেই ক্ষেত্রে লাইফটা অন্য উচ্চতায় পৌঁছে যাবে। এই হলো মোটামুটি জব মার্কেট। আমার জানা মতে যেগুলো বললাম আর কি। এর বাইরেও অনেক জব হয়তো স্ট্যাটিস্টিক্স রিলেটেড থাকতে পারে, তবে জবের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ব্লক পোস্টে জব করা যাবে না। ব্লক পোস্ট বলতে কি, যে কোনো কোনো জব আছে শুরুতে মনে হয় স্যালারি স্ট্রাকচার অনেক হাই, স্যালারি স্ট্রাকচার অনেক হাই, পরবর্তীতে যোগদান করার পর দেখা যায় কি যে কোনো প্রমোশন হচ্ছে না। স্যালারি যা ছিল ওই 4-5 বছর পরেও স্যালারি অলমোস্ট সেম। এই এই সমস্ত পোস্টগুলোকে আমরা বলছি ব্লক। এই সমস্ত পদে চাকরিকে, যে সমস্ত পদে চাকরি করলে নিয়মিত প্রমোশন হবে, ফিউচার ক্যারিয়ারটা ভালো হবে, সেই সমস্ত জবের দিকে ঝুঁকে যাওয়াটাই মনে হয় ভালো। আর স্পেসিফিক আর কোনো প্রশ্ন আছে নাকি? আমি যে আলোচনা করেছি এর মধ্যে দিয়ে উত্তরটা পেয়েছো? স্যার, আপনার সাজেশন আমাদের জন্য আশা করি সবার জন্য কাজে লাগবে। এবং আরেকটা বিষয় ছিল স্যার, আমাদের বলো। রিসার্চের দিকে যদি কেউ যাইতে চায় তাহলে আমাদের ডিপার্টমেন্টাল কোন কোন নলেজটা আসলে বা স্কিল গুলো বেশি আমাদের ফোকাস করা উচিত, সেটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, যদি কেউ রিসার্চে যুক্ত হতে চাও, প্রথম কথা হলো তার কম্পিটিশনটাই ভালো হতে হবে। কম্পিটিশন বলতে আমি প্রোগ্রামিং এর কথা বলছি। সি তো তোমরা হয়তো এর মধ্যেই শিখেছো। সি এর পরে হয়তো তোমরা আর শিখবা, পরে পাইথন শিখবা। এই প্রোগ্রামিংটা ভালো মতো শিখতে হবে রিসার্চে ভালো করতে হলে।
প্রোগ্রামিংটা ভালো জানতে হবে। স্যার আমরা দ্বিতীয় বর্ষে আর প্রোগ্রামিং এবং পাইথন প্রোগ্রামিং পেয়েছিলাম স্যার, ওইটা আমরা করেছি। হ্যাঁ, এটা এটা শিখেছো, কিন্তু ওইটা বাদ দেওয়া যাবে না। ওইটা এখন থেকেই নিজ নিজ উদ্যোগে বাসায় গিয়ে এক্সট্রা 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় বরাদ্দ রাখতে হবে, যে সময়টা তুমি ওই পাইথন নিয়ে থাকবা নিজের মতো করে। তো এখন ইউটিউব আছে, ইউটিউবে জাস্ট সার্চ দিতে হবে যে কিভাবে ইকোনমিক ডেটা হ্যান্ডেল করা যায় পাইথন দিয়ে। দেখবা তারা কোড সহ তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। এখন স্ট্যাটিস্টিক্যাল যে মডেল গুলো শিখবা, স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিস গুলো শিখবা, যেগুলো পড়বা থিওরিতে, যেগুলো পড়বা ওগুলো জাস্ট ইউটিউবে সার্চ দিবা যে আমি স্ট্যাটিস্টিক্যাল এই অ্যানালাইসিসটা পাইথনে কিভাবে করতে হয় শিখতে চাই। দেখবা ইউটিউবে অসংখ্য ভিডিও একেবারে হাতে কলমে তোমাকে দেখাই দেবে। তো নিজ উদ্যোগে যদি প্রতিদিন 1-2 ঘন্টা করে এইগুলোর সাথে সম্পৃক্ত থাকো, তাহলে দেখবা যে ফোর্থ ইয়ার আসতে আসতে তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, মডেলিং, হ্যাঁ, এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর অনেক কাজ নিজ উদ্যোগে শিখে গেছো। আর আরেকটা জিনিস মাথায় রেখো, যে বর্তমান ওয়ার্ল্ড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু সব যাচ্ছে ডেটা সায়েন্স, মেশিন বিগ ডেটা অ্যানালাইসিস করতে হবে, মেশিন লার্নিং অ্যাপ্রোচের দিকে চলে যাচ্ছে, ডেটা সায়েন্স অথবা বায়োইনফরমেটিক্স এই দিকে মুভ করছে। সুতরাং তোমাদের চিন্তা ভাবনাটা সেই দিকে নিতে হবে। এই রিসার্চে ভালো করতে গেলে কোডিং এ ভালো হইতে হবে, পাশাপাশি বর্তমানে আমাদের স্ট্যাটিস্টিক্স এর লেখাপড়া সহ সায়েন্স ওয়ার্ল্ড কোন দিকে শিফট করছে সেই দিকেও নজর রাখতে হবে। থ্যাংক ইউ স্যার আপনার আচ্ছা, সব। রিসার্চে ভালো করতে গেলে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যে তোমরা যেহেতু এখন সেকেন্ড ইয়ারে পড়ো, তোমাদের হয়তো প্রজেক্ট আইটেম গুলো ফোর্থ ইয়ারে আসবে। তো যেহেতু বিভাগে শিক্ষক সংকট থাকলেও বিভাগে তো 1-2 জন শিক্ষক আছেন, ওই শিক্ষকদের সাথে আলোচনা করতে হবে যে তারা আসলে কে কোন এরিয়াতে কাজ করছে, এখন থেকে তাদের সাথে কাজে ইনভলভ হওয়া যায় কিনা। এই 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 বিষয়টাও একটু নজর রাখতে হবে। এই ইউটিউবে বসে আসলে এখন সবকিছুই শেখা যায়, একটু নিজে উদ্যোগী হয়ে শিখতে হবে। যেহেতু তোমাদের ডিপার্টমেন্টে শিক্ষক সংকট রয়েছে, নিজ উদ্যোগী একটু শিখতে হবে। আর আজকে তো মাত্র শুরু করছি, টাইম টু টাইম তোমাদের সাথে আরো আলোচনা হবে। আজকে আমরা আমাদের কোর্সটি একটু শুরু করি, কেমন? ঠিক আছে, জি স্যার অবশ্যই। ওকে, দেখো তো ঠিক আছে কিনা তোমাদের। দুটো ব্যাচ একসাথে আছে, সেকেন্ড ইয়ারের কোর্স কোড হচ্ছে 201, আর থার্ড ইয়ারে হচ্ছে 301। দুইটা জি ব্যাচেরই স্যার, টাইটেল ঠিক হলো আছে স্যার। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এস্টিমেশন। আমি টাইম টু টাইম লেকচার নোটটা আপডেট করব এবং গুগল ক্লাসরুমে তোমাদের টাইম টু টাইম শেয়ার করব। মোটামুটি আমি রেডি করতেছি তোমাদের জন্য এটা। আমি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স শুরু করার আগে একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলে, আমরা স্ট্যাটিস্টিক্স থেকে কিভাবে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স পর্যন্ত পৌঁছাইলাম আগে সেই দিকে একটু আলোচনা করে নেই। তোমরা ইতোমধ্যে বেসিক স্ট্যাটিস্টিক্স কোর্সটা পড়েছো, স্টাডি করেছো। কার বই পড়েছো তোমরা বেসিক স্ট্যাটিস্টিক্সে? নুরুল হাসান স্যারের। নুরুল ইসলাম। জি স্যার। আর স্যার শুধু আমরা এইটাই পড়ছি বেসিক স্ট্যাটিস্টিক্স এর জন্য। উম, এইটা আহ, পড়েছো ঠিক আছে, তবে একটা স্ট্যান্ডার্ড বই তোমাদের কমপক্ষে পড়তে হবে। স্ট্যাটিস্টিক্স এর ছাত্র তোমরা, বেসিক স্ট্যাটিস্টিক্স ওইটা দিয়ে পড়েছো ভালো, কিন্তু তোমাদের একটা স্ট্যান্ডার্ড বই কমপক্ষে পড়তে হবে। এইরকম একটা স্ট্যান্ডার্ড বই আমি রেফারেন্সে দিয়েছি, এইখানে আমাকে দেখতে পাচ্ছ, ব্লুম্যান 2018। জি স্যার। আচ্ছা, বইটার নাম আমি একটু দেখাই তোমাদের। স্যার এলএমজি ব্লুম্যান এটা? হ্যাঁ হ্যাঁ, আমি জি স্যার এটা স্যার
মানে আমাদের সাজেশনে ছিল, বাট সেরকম ভাবে স্যার ফলো করা হয়নি আর কি, ওইটাই মেনলি এই ফলো প্রথম করা যে বইটা হয়েছে। আমি দেখাচ্ছি, অ্যালান জি ব্লুম্যানের যে বইটা আছে, এইটা একটা ভালো বই। এছাড়া আরো অনেক ভালো বই আছে, ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স কিংবা বেসিক স্ট্যাটিস্টিক্স এর অনেক ভালো ভালো বই আছে। সেই বইগুলো একটু দেখলে তোমাদের ক্যারিয়ার, যেহেতু অনেকেই চিন্তা করছো ফার্দার রিসার্চের চিন্তা করছো, হায়ার এডুকেশনের চিন্তা করছো, নিজের ক্যারিয়ারটা অনেক উচ্চতায় দেখতে চাচ্ছ, তোমাদের তাহলে সেই রকম এনভায়রনমেন্টে ভবিষ্যতে কথা বলতে হবে। এবং এখন তো ভাইবা ফেস করতে হবে, বিভিন্ন পর্যায়ে তোমাদের হয়তো সেমিনার, ওয়ার্কশপ এগুলোর মধ্যে দিয়েও যেতে হবে। তো সেই সমস্ত জায়গায় কথা বলতে গেলে ভালো বই থেকে স্টাডি করতে হবে, তাহলে সহজেই কথা বলতে পারবা। তাহলে আমি আশা করব, যেহেতু বেসিক স্ট্যাটিস্টিক্স তোমরা অলরেডি পড়েছো, একটা অ্যাটলিস্ট উইলে অথবা স্প্রিঙ্গার অথবা ম্যাকবেল যে কোনো একটা ভালো পাবলিশার থেকে দেখে একটা ভালো বই তোমাদেরকে স্টাডি করতে হবে। দেখবা যে রেফারেন্সে অনেকগুলো বই দেওয়া আছে। যাই হোক, স্ট্যাটিস্টিক্স যেহেতু পড়েছো, তোমাদের তোমরা জেনে গেছো দিন জীবনযাপনের এমন কোন সেক্টর নেই যেখানে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি না। আমাদের মনে অনেকগুলো প্রশ্ন হরহামেশাই চলে আসে। যেমন ধরো, তোমরা স্পোর্টসে হয়তো ফুটবল ম্যাচ দেখতে শুরু করেছো, মাথার মধ্যে আসলো, আচ্ছা এই যে ফুটবল ম্যাচ চলছে, এই ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে দুই দলের যে খেলোয়াড়রা অংশগ্রহণ করে, অন এভারেজ প্রতিটা ম্যাচে তাদের কতটুকু রান করতে হয়। এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে যে এখন বিভিন্ন ধরনের ফ্লু আসে, বিভিন্ন ধরনের ফ্লুর সিজন বিভিন্ন সময় শুরু হয় আর কি। তো যখন ফ্লু গুলো শুরু হয়, এই সময়ে আমাদের যে বিভিন্ন হেলথ সেন্টার গুলো আছে, কয়জন মানুষ এই সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার জন্য আসে? তুমি শিক্ষা সেক্টরে যদি চিন্তা করো, সেক্ষেত্রে ইন্টারেস্টিং প্রশ্ন হলো যে আমরা বর্তমান যে টিচিং মেথডে আছি, যে সিস্টেমে আছি, এর থেকে বেটার কোনো সিস্টেম আসছে কিনা। এখানে দুই তিনটা আমি নোট ডাউন করেছি, এর বাইরে অসংখ্য প্রশ্ন আছে। যদি ইকোনমিক্সে বলো, তাহলে বাংলাদেশের ইকোনমি ফিউচারে কোন দিকে যাবে। যদি হেলথ সেক্টরের কথা আরো চিন্তা করো, যে আমাদের যে দৈনন্দিন আমরা যে অসুস্থ হই, অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের সাথে কথাবার্তা বলার পর কিছু টেস্ট করতে দেন, ওই টেস্ট থেকে উনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আদৌ আমরা কোন ধরনের অসুস্থতায় ভুগছি কেন। এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মাথার মধ্যে আসে, সবই আমরা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে ফিডব্যাক দিতে পারি অথবা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে সলভ করতে পারি। সেই ওয়েটা হলো কি, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের ডেটা কালেকশন করতে হবে, সেটাকে অর্গানাইজ করতে হবে, সামারাইজ করতে হবে, একই সাথে অ্যানালাইসিস করলেই আমরা কিন্তু যে পপুলেশন থেকে স্যাম্পলটি কালেক্ট করলাম, ওই পপুলেশন সম্বন্ধে একটা ভ্যালিড কনক্লুশন ড্র করতে পারবো। এজ ফর এক্সাম্পল, কোন একজন ছাত্র জ্বর এসছে, মাথা ব্যথা হয়েছে, ডেঙ্গুর সিজন, ডাক্তারের কাছে গেলেই বলবে ডেঙ্গু টেস্ট করো। তো ডেঙ্গু টেস্ট করলে ডেঙ্গু টেস্টের জন্য কি করতে হবে? ব্লাডের একটা স্যাম্পল ল্যাবে কালেকশন করবে, ল্যাব কালেকশন করে ওই স্যাম্পলটা টেস্ট করবে। স্যাম্পল টেস্ট করে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টের ভিত্তিতেই ডিসিশন দেবে যে সেই ছাত্র অথবা সেই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কি হয়নি। এখন খেয়াল করো, এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কি হয়নি এটা টেস্ট করার জন্য কিন্তু একটা স্যাম্পল টেস্ট করেছে, পপুলেশন দিয়ে কিন্তু একটা মানুষের শরীরের সমস্ত রক্ত নিয়ে কিন্তু টেস্ট করেনি, করেছে একটা স্যাম্পল, হয়তো 1 অ্যাম্পুল কি 2 অ্যাম্পুল অথবা 5 সিসি কি 10 সিসি ব্লাড নিয়ে সেইটা টেস্ট করেছে। সেইখান থেকেই ডিসিশন দিয়ে দিয়েছে, ভ্যালিড কনক্লুশন ড্র করেছে যে ওই ব্যক্তিটি আদৌ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কি হয়নি। হর হামেশাই দেখো যে ভাত রান্নার ক্ষেত্রে ভাত হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য জাস্ট পাতিলের ভিতর থেকে 2-4টা ভাত নিয়ে একটু টিপে দেখে যে ভাতটা হয়েছে কিনা। পাতিলের সব ভাত কিন্তু দেখার প্রয়োজন হয় না। বাজারে চাল কিনতে গেলে কি করে, বস্তা নিচের দিকে অথবা উপরের দিক থেকে দেখবা তাদের কাছে একটু ওই তার কাটা মতো আছে গোল করা,
রড দিয়ে বানানো, এটা বস্তার ভিতরে প্রবেশ করাই দিয়ে কিছু চাল হাতে নিয়ে দেখে, চেক করে, সবই করা হয় স্যাম্পলের ভিত্তিতে। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স তো অলরেডি বেসিক স্ট্যাটিস্টিক্স যেহেতু পড়েছি, আমরা স্ট্যাটিস্টিক্স বলতে কি বোঝায় সেটা অলরেডি শিখে গেছি। সেই স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশনটাই আমি এখানে লিখে রেখেছি, একটু মিলাই দেখো তো ঠিক আছে কি। জি স্যার, ঠিক আছে। তাহলে স্ট্যাটিস্টিক্স এমন একটা সায়েন্স যেখানে কালেকশন করা হয়, কি কালেকশন করা হয়, ডেটা কালেকশন করা হয়, ডেটা অর্গানাইজ করা হয়, ডেটা সামারাইজ করা হয়, ডেটা অ্যানালাইজ করা হয়, এবং ভ্যালিড কনক্লুশন ড্র করা হয়। কোথা থেকে? ওই ডেটা থেকে। কার সম্বন্ধে কনক্লুশন ড্র করা হয়? যে পপুলেশন থেকে স্যাম্পলটা ড্র করা হয়েছে সেই পপুলেশন সম্বন্ধে কনক্লুশন ড্র করা হয়। এখন দেখো, সব জায়গায় ডেটা, ডাটা কালেকশন, ডেটা অর্গানাইজ, ডেটা সামারাইজ, ডেটা অ্যানালাইসিস, অথবা ভ্যালিড কনক্লুশন করছো, সেটাও ডাটা থেকে। কারণ ডেটা শব্দটা বাদ হয়ে গেলে স্ট্যাটিস্টিক্স এর অস্তিত্ব থাকে না। এই জন্য আমরা ক্লিয়ারলি বলতে পারি যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য আর্ট অফ লার্নিং ফ্রম ডেটা। তাহলে এখন খেয়াল করো, স্ট্যাটিস্টিক্স এর যে ডেফিনেশনটি এখানে লেখা হয়েছে, এইখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স এর কমপ্লিট ডেফিনেশনটি লেখা হয়েছে। এই কমপ্লিট ডেফিনেশনের দুটো পার্ট, একটা হলো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পার্ট, আর একটা হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর পার্ট। এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কাকে বলে তোমরা অলরেডি শিখেছো। একটু বলো তো, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কাকে বলে আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কাকে বলে? স্যার, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্যার বর্ণনামূলক পরিসংখ্যান। স্যার এইখানে আমরা ডেটাকে সংক্ষেপে উপস্থাপন ও বিশ্লেষণ করতে পারি। স্যার আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলতে পারি, স্যার যদি আমরা একটা স্কুলের স্যার 1000 জন স্টুডেন্ট আছে, এখন এই একটা ক্লাসে 1000 জন স্টুডেন্ট আছে, আমরা স্যার আমাদের পক্ষে 1000 জন স্টুডেন্টের সমস্ত তথ্য বিশ্লেষণ করা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য। আমরা যদি স্যার এখান থেকে 100টা ডেটা সংগ্রহ করে তার উপরে বিশ্লেষণ করে শুধু ফলাফলটা স্যার বের করি, তো কোনো ভবিষ্যৎবাণী করব না স্যার, এইটা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। রাইট। আর যদি স্যার আমরা ওই 100 জন স্টুডেন্টের ফলাফল বের করে ওইখান থেকে পুরো 1000 জন স্টুডেন্টের সম্পর্কে ভবিষ্যৎবাণী বা অনুমান করি, তবে স্যার সেটা হবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ভেরি গুড। মানে ব্যাপারটা এরকম যে আমার যদি মেইন ইন্টারেস্ট থাকে এরকম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী লেখাপড়া করে তাদের এভারেজ মান্থলি এক্সপেন্ডিচারটা কেমন, আমার এইটা মেইন ইন্টারেস্ট, যে বরিশাল ইউনিভার্সিটির ছাত্রদের মান্থলি এভারেজ এক্সপেন্ডিচারটা কেমন। এখন বরিশাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা তো অনেক বেশি, সকল ছাত্রের কাছ থেকে ডেটা কালেকশন করে সেই তথ্যের ভিত্তিতে রেজাল্টটা দেওয়া এইটা কমপ্লিকেটেড। এখানে ফান্ডের দরকার হবে, সময়ের দরকার হবে, বাট আমরা যদি কাজটা খুব দ্রুততম সময়ের মধ্যে খুব সহজে করতে চাই, তাহলে আমাকে একটা স্যাম্পল কালেকশন করতে হবে, ওই পপুলেশন একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট অর্থাৎ স্যাম্পল কালেকশন করতে হবে, এবং সেখান থেকে ইনফরমেশনের ভিত্তিতে আমার ওই প্রশ্নের আনসারটা দিতে হবে। সেটা হবে একটা অ্যাপ্রক্সিমেশন। যদি আমার স্যাম্পল কালেকশন করে আমি পাই যে বরিশাল ইউনিভার্সিটির ছাত্রদের এভারেজ মান্থলি এক্সপেন্স 7,000 টাকা, তাহলে আমরা এখানে জানি যে সকল ছাত্রকেও যদি কনসিডার করা হয়, ওই মান্থলি এভারেজ এক্সপেন্স যেটা বলছি সেটা 7,000 টাকার কাছাকাছি থাকবে, একটু কম বেশি হতে পারে। স্যাম্পলটা যদি রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে ইরোরটা কম হবে, আর স্যাম্পলটা যদি রিপ্রেজেন্টেটিভ না হয় সেক্ষেত্রে ইরোরের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে দেখো, এখানে কিন্তু স্যাম্পলটা কিভাবে কালেক্ট করছো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, তাই না? খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যাই হোক, এগুলো তোমরা অলরেডি শিখেছো। তাহলে আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্সে আমরা শিখেছি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখন তোমাদের যে কোর্সটি পড়তে হচ্ছে, অথবা আমার এখানে যেটা লিস্ট করা হয়েছে, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স 1, এইটাই হলো সেই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, যে ধারণাটা তোমরা বেসিক স্ট্যাটিস্টিক্সে পেয়েছো শুরুতেই, সেইটাকে নিয়েই আলাদা একটা কোর্স। এখন এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কোর্সের মূল কাজটা কি, এই কোর্সে আমরা কি স্টাডি করব, চলো সেইটা সম্বন্ধে একটু ধারণা নেই।
এখানে ব্লু কালিতে 2 লাইন আমি হাইলাইট করেছি, একটু পড়ে দেখো তো। এখানে বলা হচ্ছে কি যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সটা এমন একটা প্রসেস, যে প্রসেসে আমরা কোনো পপুলেশন সম্বন্ধে যদি কমেন্টস করতে চাই, কনক্লুশন ড্র করতে চাই, তাহলে সেই কাজটা করতে গেলে আমাদের ওই পপুলেশন থেকে একটা স্যাম্পল ড্র করতে হবে এবং ওই স্যাম্পল রেজাল্টের ভিত্তিতেই আমার পপুলেশনকে ইনফার করতে হবে। একটু আগে যেমনটি আমরা জানলাম, তুমিও একটা এক্সাম্পল দিয়েছো, আমিও একটা এক্সাম্পল দিলাম, যে ইন্টারেস্ট যদি হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, তাহলে আমরা একটা স্যাম্পল কালেকশন করতে হবে। স্যাম্পল কালেকশন করে সেই স্যাম্পল থেকে আমার মান্থলি এভারেজ এক্সপেন্স যেটা আছে সেটা নির্ণয় করলেই কিন্তু আমি একটা আইডিয়া দিতে পারি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র যদি কনসিডার করা হয় তাহলে তাদের এভারেজ মান্থলি এক্সপেন্স ওই স্যাম্পল থেকে যে ইনফরমেশনটা পেয়েছি সেটার কাছাকাছি এরকম একটা কনক্লুশন হতে পারি। এখন আসো, এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স শব্দটি প্রথম কে কখন কোথায় ব্যবহার করলো? স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এই শব্দটার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় এই চার্লস পিয়ার্সের যে বই, দুটো বই আছে, এই দুটো বইতে উনি সর্বপ্রথম স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এই শব্দটা ব্যবহার করেন। উনি আমেরিকান একজন সায়েন্টিস্ট, একাধারে উনি ম্যাথমেটিশিয়ান, লজিশিয়ান, এক কথা বলতে পারো উনি ফিলোসোফার ছিল, সায়েন্সের ফিলোসোফার। ইনি উনার দুটো বই, যার একটি 1877 থেকে 1878 এই সালের মধ্যে পাবলিশড হয়েছে, এই বইটার নাম হচ্ছে ইলাস্ট্রেশনস অফ দ্য লজিক অফ সায়েন্স। এই বইতে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স শব্দের উল্লেখ আছে। এবং আরেকটা বই 1883 সালে যেটা পাবলিশড, এটা থিওরি অফ প্রবাবল ইনফারেন্স। এই দুটো বইয়ে প্রথম এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স শব্দটা পাওয়া যায়। এখানে আমি একটা লিংক দিয়েছি, এই লিংকে গেলে দেখবা যে এই কথাবার্তাগুলো লেখা আছে। এর পরবর্তীতে আমাদের এখন আজকের দিনে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের কোর্স যেটা আমরা স্টাডি করছি, এই কোর্সটা হঠাৎ করে এই অবস্থানে চলে আসেনি। এই যে 1877, 78 কিংবা 1883 সালে এই শব্দটা সর্বপ্রথম উনি ইউজ করেন ওনার বইতে। এরপর থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের যে কোর্সটা আমরা স্টাডি করতে যাচ্ছি, এই কোর্সটা এই পর্যায়ে পৌঁছিয়েছে। এখন আসো যে এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এর ধারাটা কি। আমরা মূলত দুই ধারায় স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সটা স্টাডি করব। তোমাদের সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যে কোর্সটি আছে সেই কোর্সটি হলো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এটা ক্লাসিক্যাল ইনফারেন্সের টপিক গুলো এখানে রয়েছে। আমি যতদূর দেখেছি ক্লাসিক্যাল ইনফারেন্সের টপিক গুলো এখানে হাইলাইট করা হয়েছে। আর ফোর্থ ইয়ারে যে কোর্সটি রাখা হয়েছে ক্লাসিক্যাল এন্ড বেইসিয়ান ইনফারেন্স, সেইখানে এই বেইসিয়ান ইনফারেন্স রিলেটেড যত টপিক আছে সেখানে ইনক্লুড করা হয়েছে। তাহলে স্ট্যাটিস্টিক্স এর দুটো ধারা, একটা হলো ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের একটা ধারা হলো ক্লাসিক্যাল ইনফারেন্স, আর একটা হলো বেইসিয়ান ইনফারেন্স। এখন ক্লাসিক্যাল ইনফারেন্স আর বেইসিয়ান ইনফারেন্সের পার্থক্যটা কি, আমি শুধু পার্থক্যটা বলেই আমরা ক্লাসিক্যাল ইনফারেন্সে ধারাবাহিকভাবে চলে যাব। ক্লাসিক্যাল ইনফারেন্সে তোমরা এতদিন স্ট্যাটিস্টিক্স এর যে মডেলগুলো নিয়ে স্টাডি করেছো, তোমরা লক্ষ্য করেছো যে এই মডেলগুলোর ক্ষেত্রে প্যারামিটার হলো ফিক্সড কোয়ান্টিটি আর ডেটাটা হলো র্যান্ডম। এতদিন এটা তোমরা দেখেছো, এই ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স বলো, ক্লাসিক্যাল ইনফারেন্স বলো, যে জায়গায় স্টাডি করেছো সবগুলো জায়গায় তোমরা এমনটি পেয়েছো, প্যারামিটার এজ এ
ফিক্সড কোয়ান্টিটি এবং ডেটাটা হলো র্যান্ডম। বাট রিয়েল লাইফে কিছু প্রবলেম আছে, যে প্রবলেমে দেখা যায় কি প্যারামিটার, একটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার র্যান্ডম আচরণ করছে। তার মানে এটা একটা ফিক্সড কোয়ান্টিটি না হয়ে র্যান্ডম ভেরিয়েবলের মতো আচরণ করছে। তাহলে যেহেতু র্যান্ডম ভেরিয়েবলের মতো আচরণ করছে, তাহলে তার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে, পার্টিকুলার ডিস্ট্রিবিউশন থাকবে। বাট ক্লাসিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে সেই ডিস্ট্রিবিউশনটা, প্যারামিটারের যে ডিস্ট্রিবিউশন, এইটা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের এই প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড করা হয়নি। বাট সর্বপ্রথম থমাস বেইজ বিষয়টি লক্ষ্য করে উনি একটা ধারা আবিষ্কার করেন, যেটাকে আমরা বলছি বেইসিয়ান ইনফারেন্সের ধারা। ওই ধারায় উনার লজিক হলো যে মডেল প্যারামিটার যদি র্যান্ডম ভেরিয়েবলের মতো আচরণ করে, তাহলে তারও প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে এবং স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের প্রক্রিয়ার মধ্যে এই প্যারামিটারের র্যান্ডমনেসকে অ্যাকোমোডেট করতে হবে। এবং এই কারণেই এইটাকে বলা হয় যে ক্লাসিক্যাল ইনফারেন্সের যে ধারা, এই ধারার থেকে আলাদা একটা ধারা, এবং ওইটার নাম হলো বেইজিয়ান ইনফারেন্স, মূলত বেইজ থিওরেমের আপডেট ভার্সন। তোমরা বেইজ থিওরেম তো নিয়ে পড়াশোনা অলরেডি করেছো, বেইজ থিওরেম কি শিখেছো? জি স্যার। মূলত বেইজ থিওরেমটাই অ্যাপ্লাই করা হয়েছে বেইজিয়ান ইনফারেন্সের ক্ষেত্রে। যখন ফোর্থ ইয়ারের ওই কোর্সটা তোমরা স্টাডি করবা, দেখবা বেইজিয়ান ইনফারেন্সের এই ডিটেল, বেইজিয়ান ইনফারেন্সেও ক্লাসিক্যাল ইনফারেন্সে যা যা পড়বা, এরকম বেইজিয়ান ইনফারেন্সের ক্ষেত্রেও এই বিষয়গুলো সবই আছে এবং খুব দ্রুত ডেভেলপ করছে এই কোর্সটি। ফিউচারে হয়তো ক্লাসিক্যাল ইনফারেন্সের থেকে বেইজিয়ান ইনফারেন্সের ওয়েটটাই বেড়ে যাবে। এখন আসো যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কয় ধরনের। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স মূলত দুটো পার্ট, একটা হলো এস্টিমেশন আর দ্বিতীয়টি হলো টেস্ট অফ হাইপোথিসিস। তোমাদের সিলেবাসটা যদি ওপেন করো, দেখবা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের যে কোর্স, এই কোর্সের সিলেবাসটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা হলো এস্টিমেশন পার্ট আর একটা টেস্ট অফ হাইপোথিসিসের পার্ট। এই এস্টিমেশনের মধ্যে আবার দুই ধরনের এস্টিমেশন আছে, একটা হলো পয়েন্ট এস্টিমেশন আর একটা ইন্টারভাল এস্টিমেশন। এখন পয়েন্ট এস্টিমেশন কি আর ইন্টারভাল এস্টিমেশন কি সেটা একটু বলি। এখানে একটা ফাংশন দেখিয়েছি, ডেনসিটি ফাংশন দেখাচ্ছি তোমাদেরকে। বলতো এই শেপটা দেখতে কোন ডিস্ট্রিবিউশনের মতো? স্যার নরমাল। নরমাল ডিস্ট্রিবিউশনের মতো। এই নরমাল ডিস্ট্রিবিউশনের মিন মিডিয়ান মোড কোথায় থাকে? আমার সেন্টার। এই যে আমার কার্সরটা যে পজিশনে আছে, এই পজিশনই হচ্ছে মিন মিডিয়ান মোড লোকেট করে। তো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে আমরা যখন কোনো প্যারামিটার, মিউ তো প্যারামিটার, এক্স যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে তার দুটো প্যারামিটার থাকে, একটা হলো মিন মিউ আর আরেকটা হলো ভেরিয়েন্স সিগমা স্কয়ার। এই মিন মিউ আর ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এইটাকে বলা হয় পপুলেশনের আননোন ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখো এই পপুলেশন মিন মিউ, এটাকে কিন্তু আমরা এস্টিমেট করতে পারি। এই এস্টিমেটটা তোমরা কিভাবে করেছো বলো তো? মিউ এর এস্টিমেটটা কিভাবে নির্ণয় করেছো? যখন নরমাল ডিস্ট্রিবিউশন শিখেছো, স্টাডি করেছো, নরমাল ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটার মিউ আর সিগমা স্কয়ার, ও দুটোর এস্টিমেট তো তোমরা বের করেছো। কিভাবে বের করেছো? ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিক, এইটা অ্যাপ্লাই করে যে প্যারামিটারটাকে এস্টিমেট করতে চেয়েছো সেই প্যারামিটারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ভ্যালু জিরো সেট করেছো। জিরো সেট করলে মিউ আর সিগমা স্কয়ারের জন্য দুটো নরমাল ইকুয়েশন পেয়েছো, এবং দুটো নরমাল ইকুয়েশন আর এখানে আননোন হচ্ছে দুটো, এজন্য দুটো আননোনের থিওরিটিক্যাল সলিউশন দুটো নরমাল ইকুয়েশন থেকে তোমরা পেয়ে গেছো। এই মিউ এর এস্টিমেটটা পেয়েছো সাম অফ xi বাই n, অর্থাৎ স্যাম্পল মিন। এই স্যাম্পল মিনটাই হলো পপুলেশন মিনের এস্টিমেটর। তাহলে আমরা পয়েন্ট এস্টিমেটর কখন বলবো? পয়েন্ট এস্টিমেটর বলবো যে যদি কোনো মডেলের মডেল প্যারামিটারটা অনলি একটা ভ্যালু দিয়ে
অ্যাপ্রক্সিমেট করা যায়, একটা ভ্যালু এস্টিমেট করার মাধ্যমে অ্যাপ্রক্সিমেট করা যায়, তাহলে সেইটাকে আমরা বলছি পয়েন্ট এস্টিমেশন। যেমন পপুলেশন মিনের পয়েন্ট এস্টিমেশনটা হলো স্যাম্পল মিন। আর ইন্টারভাল এস্টিমেশনটা কি? তোমরা জানো যে পপুলেশন থেকে যখন স্যাম্পল নেওয়া হয়, যদি আমরা অল পসিবল স্যাম্পল কনসিডার করি, তাহলে স্যাম্পল যতবার আমরা স্যাম্পল নেব একটা করে স্ট্যাটিস্টিক আমরা নির্ণয় করতে পারবো। তার মানে ধরো এক্স যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয় উইথ পপুলেশন মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কয়ার, দেন ওই পপুলেশন থেকে যদি তুমি স্যাম্পল ড্র করো ওই স্যাম্পলের জন্য একটা মিন পাবা, সেটা হলো এক্স বার। আবার পুনরায় যদি ওই পপুলেশন থেকে দ্বিতীয় স্যাম্পল ড্র করো তাহলে তুমি আবারও মিন নির্ণয় করলে আর একটা মিন পাবা। এই যে প্রথমবার যে মিনটা পেয়েছো, দ্বিতীয়বার যে মিন পাচ্ছ, এর যে নিউমেরিক্যাল ভ্যালু, দুটো নিউমেরিক্যাল ভ্যালু অধিকাংশ কেজেই দেখা যাবে আলাদা আলাদা রেজাল্ট দিচ্ছে। এটা এমন নয় যে প্রথম স্যাম্পলের জন্য যা পেয়েছো দ্বিতীয় স্যাম্পলেও তাই পাবা, তৃতীয় স্যাম্পলেও তাই পাবা, ব্যাপারটা এরকম নয়। এই রেজাল্ট গুলো যতবার তুমি স্যাম্পল ড্র করবা ততবারই দেখবা যে ভ্যালু গুলো আলাদা আলাদা আসছে। হতে পারে যে কোনো দুটো স্যাম্পলের জন্য ভ্যালু হয়তো মিলে গেছে, বাট এইটা হলো যতবার স্যাম্পল তুমি কনসিডার করবা ভ্যালু গুলো আলাদা। তার মানে স্ট্যাটিস্টিক হলো র্যান্ডম ভেরিয়েবল হিসেবে ক্রিয়েট হচ্ছে। যেহেতু র্যান্ডম ভেরিয়েবল হিসেবে ক্রিয়েট হচ্ছে তাহলে তার ভেরিয়েশন তো থাকবেই। ভেরিয়েশন যদি থাকে তাহলে তুমি যদি একটা পয়েন্টের উপর ভিত্তি করে পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করো, সেখানে কি হবে? ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে। এই ভুল হওয়ার সম্ভাবনাটা আমরা মিনিমাইজ করতে পারি যে পপুলেশন মিনের ওই এস্টিমেটটা যদি পয়েন্ট এস্টিমেট না করে ইন্টারভাল এস্টিমেট করি, সেক্ষেত্রে আমরা ভুলের মাত্রাটা কমাইতে পারি। ভুলের মাত্রা কমলেও এক্ষেত্রে কিন্তু দেখো আমার আগে যেটা পয়েন্ট এস্টিমেশন পাচ্ছিলাম সেটা কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট পাচ্ছিলাম, এখন ইন্টারভাল এস্টিমেশন তো একটা ইন্টারভালের মধ্যে পাওয়া যাবে। তার এই ক্ষেত্রে ভ্যালুর এইখানে কিছু লস অফ ইনফরমেশন হবে, বাট আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমার পপুলেশন প্যারামিটারের যে এস্টিমেট এই রেঞ্জের মধ্যে থাকবে, গ্যারান্টি, এত পার্সেন্ট গ্যারান্টি। স্ট্যাটিস্টিক্যাল সেন্সে তোমরা অলরেডি শিখেছো ইররের মাত্রা নরমালি 5% কনসিডার করা হয়, আলফার মানটা 5% কনসিডার করা হয়, এবং কনফিডেন্স কোএফিসিয়েন্ট হলো 1 মাইনাস আলফা, সেটা 95%। তার মানে আমরা যখন ইন্টারভাল এস্টিমেটের কথা বলি তখন আমরা কিন্তু 95% গ্যারান্টি দিতে পারি যে আমার পপুলেশন মিনের যে এস্টিমেট এই ইন্টারভালের মধ্যে থাকবে। প্রথম যে এক্সাম্পলটি দিয়েছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এভারেজ মান্থলি এক্সপেক্ট বলেছিলাম 7,000 টাকা। যদি সমস্ত ছাত্রের কাছ থেকে তথ্য কালেকশন করা হয় তাহলে ভ্যালুটা হয়তো 7,500 হইতে পারে, 7,300 হইতে পারে, অথবা 6,800 এরকম কিছু একটা হইতে পারে। এখন এক্স্যাক্টলি 7,000ই হবে এমন নয়। তাহলে আমরা যে পয়েন্ট এস্টিমেটটা করলাম এই পয়েন্ট এস্টিমেটটা অ্যাকুরেট হয়েছে এটা বলতে পারবো না, অথবা আমরা গ্যারান্টি দিতে পারবো না যে পপুলেশন থেকেও যদি নির্ণয় করা হয় ভ্যালুটা এটাই হবে, এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। বাট আমরা যদি ইন্টারভাল এস্টিমেট করতাম সেটা হলো যে আমার পপুলেশন থেকে যখন ভ্যালুটা নির্ণয় করব সেই ভ্যালুটা কত থেকে কতর মধ্যে হতে পারে। অর্থাৎ আমরা স্যাম্পল মিন যেটা পেয়েছি সেইখান থেকে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আর স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটের যে মান, এইখান থেকে আমরা একটা ইন্টারভালের ফর্মুলা দিতে পারতাম যে আমার ভ্যালুটা অর্থাৎ 7,000 টাকা বলছি এরকম বলতে পারতাম যে আমরা যদি সমস্ত ডেটা কনসিডার করি অর্থাৎ পপুলেশনকে কনসিডার করি সেক্ষেত্রে ভ্যালুটা 6,500 থেকে 7,500 এর মধ্যে থাকবে। আমরা তো এরকম বলে দিতাম যে ওই পপুলেশনের ক্ষেত্রে আমরা যতবার স্যাম্পল নেব আমার স্যাম্পল নিলে ভ্যালুটা 6,500 থেকে 7,500 এর মধ্যে
থাকবে এভারেজ মান্থলি এক্সপেন্স। এখন তুমি যতই স্যাম্পল ড্র করো না কেন, আমরা একটা গ্যারান্টি দিতে পারবো যে 95% টাইম এই ইন্টারভালের মধ্যে থাকবে। এখন এই ইন্টারভালের যে লোয়ার লিমিট আর আপার লিমিট আমি হয়তো একটা লামসাম বলে দিলাম, কিন্তু আমার স্ট্যাটিস্টিক্যাল ওয়ে আছে যে ওয়ের মধ্য দিয়ে আমরা এই ভ্যালুগুলো নির্ণয় করতে পারবো, এবং এই কাজগুলো করা হবে ইন্টারভাল এস্টিমেশনের সময়। আমরা সেই কাজগুলো করব। টেস্ট অফ হাইপোথিসিসে আসো, যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স আমি বললাম দুই ধরনের, একটা হলো এস্টিমেশন আর একটা হলো টেস্ট অফ হাইপোথিসিস। এস্টিমেশনের আবার দুটো পার্ট, সেই দুটো পার্টের একটা হলো পয়েন্ট এস্টিমেশন আর একটা ইন্টারভাল এস্টিমেশন। আর স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের যে সেকেন্ড টাইপ সেটা হলো টেস্ট অফ হাইপোথিসিস। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ডেঙ্গুর সিজনে কোন একজন স্টুডেন্ট যদি ডাক্তারের কাছে যায়, জ্বর, মাথা ব্যথা, এবং তার মধ্যে যদি ডেঙ্গুর সিমটমস পায়, ডাক্তার তাকে একটা টেস্ট করতে বলে। তো টেস্ট করতে গেলে ল্যাব তার কাছ থেকে একটা ব্লাডের স্যাম্পল কালেকশন করে, ওই স্যাম্পল অ্যানালাইসিস করে এই ডেঙ্গুর জন্য কিছু ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরের একটা নরমাল রেঞ্জ আছে, দেখে যে ওই পার্টিকুলার টেস্টের ফলাফলটা রেঞ্জের মধ্যে আছে নাকি রেঞ্জের বাইরে চলে গেছে। যদি রেঞ্জের মধ্যেই থাকে তখন নরমাল হিসেবে ট্রিট করে, আর রেঞ্জের বাইরে চলে গেলে এটা ওই ডেঙ্গু আক্রান্ত হয়েছে এইরকম তারা কমেন্টস করে দেয়। তাহলে ফাইনালি তখন ডাক্তার সিদ্ধান্ত দিতে পারে যে তার ডেঙ্গু হয়েছে, তার এখন ডেঙ্গুর ট্রিটমেন্ট লাগবে। এই কাজটাই করা হয়, এই যে 5টা স্টেপ, এই 5টা স্টেপের মধ্য দিয়েই কাজটা করা হয়। প্রথমে কি, যে ডাক্তার ওই ছাত্রর সম্বন্ধে একটা আইডিয়া করে, মনে মনে একটা আইডিয়া করে, ডেঙ্গুর সিজন চলতেছে, তার জ্বর এসছে, মাথা ব্যথা আছে, অন্যান্য লক্ষণ আছে, তার ডেঙ্গু হতে পারে। তার মনের মধ্যে একটা প্রশ্ন আসে এই ধরনের, যে তার ডেঙ্গু হয়েছে কি হয়নি এটা চেক করতে হবে, তার মানে তার ডেঙ্গু হতে পারে, এই ধরনের একটা অ্যাজাম্পশন করে। এই অ্যাজাম্পশনের ভিত্তিতেই কিন্তু উনি টেস্টটা করতে দেয়। টেস্টটা 2 নম্বর স্টেপটা হলো কি, লেভেল অফ সিগনিফিকেন্স, ভুলের মাত্রা নির্ণয় করা। যে যে অ্যানালাইসিসটা করতে যাচ্ছে এখানে ভুলের মাত্রা কত পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব, অর্থাৎ সাইজ অফ দা টেস্ট কি হবে। এই সাইজ অফ দা টেস্ট নির্ধারণের ক্ষেত্রে একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই, কিন্তু ইন জেনারেল স্ট্যাটিস্টিক্যাল সেন্সে আমরা এই লেভেল অফ সিগনিফিকেন্সটা 5% ইউজ করি, যে আমরা স্ট্যাটিস্টিক্যালি 5% পর্যন্ত ভুল অ্যাকসেপ্ট করব। বাট যখন কোয়ালিটির প্রশ্ন আসে, এই কোয়ালিটির প্রশ্নে কিন্তু 5% মানুষ কনসিডার করতে চায় না। কেউ যদি গোল্ড কিনতে চায়, তাকে 5% গোল্ড যদি ভেজাল দিয়ে দেয়, তাহলে সে কিন্তু এটা নিতে চাবে না। আবার যদি এরকম হয়, আমাদের দেশে যে করোনা ভ্যাকসিন গুলো পুশ করলো, এক্ষেত্রে যদি এরকম হতো যে 100 জনের প্রতি 5 জন মারা যাবে, তাহলে এই ভ্যাকসিনও মানুষ নিত না। তাহলে যখন জীবন মরণের প্রশ্ন, কোয়ালিটির প্রশ্ন, ক্রিটিক্যাল সিচুয়েশন, এই সমস্ত সিচুয়েশনে ইন জেনারেল আমরা যেটা ইউজ করি 5%, এটা আর অ্যাপ্লিকেবল না, এই ক্ষেত্রে 1% অ্যাপ্লাই করা হয়। কিংবা যত বেশি ইমার্জেন্সি টাইপ হবে এই মাত্রাটা তত কম হবে, 1% অথবা 1000-এ 1, লাখে 1, প্রবলেমের উপর ডিপেন্ড করবে। আর নির্বাচন অথবা মতামত প্রদান এই সমস্ত ক্ষেত্রে 10% পর্যন্ত কনসিডার করা হয়। যেমন আমাদের দেশে যে ভোটগুলো হয়, ন্যাশনাল ইলেকশন গুলো হয়, এই সমস্ত ন্যাশনাল ইলেকশনে 10% ভোট যদি এদিক সেদিকও হয়, তারপরেও ফলাফল মোটামুটি অ্যাকসেপ্ট করা যায়, ধরে নেওয়া যায় যে জনগণের মতামত কোন দিকে। এই ক্ষেত্রে 10% পর্যন্ত কনসিডার করা হয়ে থাকে। সুতরাং সাইজ অফ দা টেস্ট কত হবে, লেভেল অফ সিগনিফিকেন্সের মান কত হবে, এটা টোটালি ডিপেন্ড করে নেচার অফ দা প্রবলেমের উপরে। আচ্ছা, 3 নম্বর কাজ হলো কি, যে আমার টেস্ট স্ট্যাটিস্টিক সিলেক্ট করা। তারপরে ওই পেশেন্টের থেকে ব্লাড কালেকশন করে যে মেথড, ওই মেথডের মাধ্যমে অ্যানালাইসিস করা। যেমন তোমরা ব্লাড টেস্ট করলে দেখবা ইদানিংকালে রিপোর্টে কিন্তু লেখা থাকে যেটা কি ধরনের মেশিন ইউজ করে অ্যানালাইসিস করা হয়েছে, তার মেথোডোলজি কি ছিল, এগুলো কিন্তু এখন বলে দেয়। তারপরে ওখান থেকে যে রেজাল্ট পাচ্ছ, সেই রেজাল্ট গুলো আমাদের রেফারেন্স ভ্যালু থাকে, জানা কিছু ভ্যালু থাকে, টেবুলেটেড ভ্যালু থাকে, তার সাথে কম্পেয়ার করে তারা একটা ভ্যালিড কনক্লুশন ড্র করে, দিয়ে ডিসিশন মেক করে। ওই ডিসিশনের উপর ভিত্তি করেই
যে রিপোর্টের যে ফলাফল, ওই ফলাফলের উপর ভিত্তি করেই ডাক্তার সাহেব প্রথম যে ধারণা করেছিলেন যে তার ডেঙ্গু হয়ে থাকবে, এইটাকে হয় উনি অ্যাকসেপ্ট করেন অথবা রিজেক্ট করেন টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে। টেস্টের ফলাফলের ভিত্তিতে যদি দেখেন যে উনি ডেঙ্গু আক্রান্ত, তখন ডেঙ্গু হয়েছে, এটা ফাইনালি ডিসিশন উনি নেন, নিয়ে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেন। এই কাজটা আমরা করব টেস্ট অফ হাইপোথিসিসে। তো আমরা শুরুতে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি, এই লেখাপড়াগুলোই আমরা ইন ডিটেল আলোচনা করব ডে বাই ডে। এখনই এইটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আমার কথা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? স্যার জি স্যার। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন রেখেছি যে হোয়াট আর দ্য কি এলিমেন্টস ইনভলভড ইন পয়েন্ট এস্টিমেশন, ইন্টারভাল এস্টিমেশন এন্ড হাইপোথিসিস টেস্টিং। আমরা যে তিনটা পার্টের কথা বললাম ক্লাসিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে, একটা হলো এস্টিমেশন, আরেকটা টেস্ট অফ হাইপোথিসিস। সেই এস্টিমেশনের দুটো পার্ট, পয়েন্ট এস্টিমেশন আর ইন্টারভাল এস্টিমেশন, আর দ্বিতীয় পার্ট হলো টেস্ট অফ হাইপোথিসিস। মূলত এই তিনটা পার্ট। এখন এই তিনটা পার্টে আমরা কি শিখবো? আমরা তিনটা পার্টে দুটো কমন জিনিস, এই দুটো জিনিসই সবটা ক্ষেত্রে শিখবো। পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে কি শিখবো? যে এই পয়েন্ট এস্টিমেশনের ভ্যালুটা পাওয়ার জন্য, পয়েন্ট এস্টিমেটর গুলো নির্ধারণ করার জন্য কি কি টেকনিক আছে, কোন কোন ওয়েতে আমরা পয়েন্ট এস্টিমেশন গুলো বের করতে পারবো। তোমরা ইতোমধ্যে কয়েকটা শিখেছো। তোমরা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন শিখেছো, মিনিমাম কাই স্কয়ার শিখেছো, হয়তো শিখেছো কি স্যার মেথড অফ। আমাদের ছিল না এটা। আচ্ছা, আচ্ছা, যদি এগুলো নাও শিখে থাকো, আমরা ধারাবাহিকভাবে শিখবো, সমস্যা নেই। আর একটা জিনিস কি শিখবো, আমরা যে মেথড গুলো শিখলাম পয়েন্ট এস্টিমেটরস এর, এই ক্ষেত্রে আরেকটা কাজ হলো এই পয়েন্ট এস্টিমেটরের মধ্যে কোন টেকনিকে পয়েন্ট এস্টিমেটর গুলো নির্ণয় করলে ভালো হবে, এইটাকে জাজ করা, ইভালিউট করা। সেই রকম কিছু টেকনিক আছে, সেগুলো শিখবো। এখন দেখো, পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে আমরা কি শিখবো, পয়েন্ট এস্টিমেটটা কিভাবে নির্ণয় করতে হয়, কোন মেথড দিয়ে নির্ণয় করতে হয়, এরকম কিছু মেথড শিখবো। আর এই পয়েন্ট এস্টিমেটর গুলো কোন মেথডের মধ্য দিয়ে নির্ণয় করলে কোনটা ভালো হবে, এইগুলা ইভালুয়েট করার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিক আমরা শিখবো। ইন্টারভাল এস্টিমেশনের ক্ষেত্রেও একই কথা, যে ইন্টারভাল এস্টিমেশন, এই ইন্টারভাল এস্টিমেটর নির্ণয় করার জন্য কি কি টেকনিক আছে, আর ইন্টারভাল এস্টিমেটর গুলোকে জাজ করার জন্য, ইভালুয়েট করার জন্য কি কি টেকনিক আছে, সেটা শিখবো। টেস্ট অফ হাইপোথিসিসেও একই কাজ, যে কতগুলো ওয়ে আছে এই টেস্ট গুলো ফাইন্ড করার জন্য, আর সেগুলো ইভালুয়েট করার জন্য। মূলত এই তিন ধরনের টপিকের ক্ষেত্রে আমরা মোটামুটি ওই দুটো কাজই করব। এই এই টপিক গুলো, এই আইডিয়াটা আমি নিয়েছি ক্যাসেলার বই থেকে। ক্যাসেলার বই সম্বন্ধে তো তোমরা শুনেছো অলরেডি। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের পৃথিবীব্যাপী যে বইটা ফলো করা হয়, তার মধ্যে মানে যে বইগুলো ফলো করা হয়, তার মধ্যে অন্যতম বই হচ্ছে এই ক্যাসেলার যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স আছে, এই বইটা। তোমাদের কাছে কি সফট কপি আছে? না স্যার। আমি গুগল ক্লাসরুমে এই বই দিয়ে রাখবো। এই ক্যাসেলার সাথে সাথে আরো কিছু বই আমরা দেখবো। তার মধ্যে মুড গাবেল বয়েজের ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স নামে একটা বই আছে। এই বইয়ের নাম হয়তো তোমরা শুনে থাকবা, কারণ এই বই থেকে আবার অন্যান্য টপিকও আছে যেগুলো পড়ানো হয়। হগ অ্যান্ড ক্রেগের বই আমাদের হয়তো লাগবে। আমি এই বইগুলো তোমাদের সব দিয়ে রাখবো, এবং কখন কোথায় কোন বই থেকে পড়াচ্ছি যতদূর সম্ভব হয় আমি তোমাদের রেফারেন্স গুলো দিয়ে দেবো, যে কোনটা কোথা থেকে পড়াচ্ছি। যেমন আজকের যে টপিকটা এখানে দেখাচ্ছি বর্তমানে, এই সবগুলো হলো ক্যাসেলার বই থেকে দেখাচ্ছি এইগুলো। এখন আসো, যে এই কোর্সটা পড়তে গেলে আমাদের কিছু কি টার্মস, এইটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। প্যারামিটার, এই প্যারামিটার নিয়ে অলরেডি তোমরা স্টাডি করেছো। এটা হলো কি, প্যারামিটারটা হলো একটা নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটা কি আননোন থাকবে এবং কনস্ট্যান্ট টাইপের। যখন কোনো মডেলের প্যারামিটারের কথা বলা হয়, এটা হলো একটা আননোন আননোন কনস্ট্যান্ট, যেটা কি ডিসক্রাইব করে,
এইটা ডিসক্রাইব করে একটা নাম্বার যেটা ওই হোল পপুলেশন সম্বন্ধে বলে। যেমন যে এক্সাম্পলটা দিয়েছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মান্থলি এক্সপেন্স আননোন এবং একটা কনস্ট্যান্ট ফিগার। তোমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের যে মডেল প্যারামিটার মিউ আর সিগমা স্কয়ার আননোন কনস্ট্যান্ট, এরকম যত মডেল তোমরা শিখেছো আননোন কনস্ট্যান্ট। আমরা কি করতে পারি, আমরা ওই পপুলেশন প্যারামিটারকে ইনফার করার জন্য অথবা ওর সম্বন্ধে আইডিয়া গেইন করার জন্য আমরা ওই পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করতে পারি। স্যাম্পল কালেক্ট করে অন দ্য বেসিস অফ দিস স্যাম্পল ইনফরমেশন আমরা পপুলেশন প্যারামিটারের ভ্যালুটা কেমন হবে সেটা সম্বন্ধে একটা আইডিয়া দিতে পারি। এখন আসি স্ট্যাটিস্টিক। এই স্ট্যাটিস্টিকও হলো একটা নাম্বার, এটা হলো নোন নাম্বার। যেহেতু স্ট্যাটিস্টিক কি ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, অথবা একটা নাম্বার যেটা ডিসক্রাইব করে কার সম্বন্ধে, স্যাম্পল সম্বন্ধে। আমরা তো স্যাম্পল কালেক্ট করি, স্যাম্পল কালেক্ট করে খুব সহজেই কিন্তু এই স্ট্যাটিস্টিকের মানটা নির্ণয় করা যায়। অ্যাজ ফর এক্সাম্পল স্যাম্পল মিন, অথবা স্যাম্পল টোটাল, স্যাম্পল সাইজ, মিনিমাম অফ স্যাম্পল, ম্যাক্সিমাম অফ দিস স্যাম্পল, এই ভ্যালুগুলো কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি এবং এগুলো আমাদের নোন কোয়ান্টিটি। এস্টিমেটর, এই এস্টিমেটরটা হলো রুল অর ফাংশন, রুল অর ফাংশন, যে রুল অর ফাংশন ইউজ করে আমরা কোন মডেলের মডেল প্যারামিটারের যে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু সেটা স্যাম্পল ডেটা থেকে নির্ণয় করতে পারি, সেটাকে আমরা বলি এস্টিমেটর। যেমন স্যাম্পল মিনটা পপুলেশন মিনের এস্টিমেটর, স্যাম্পল মিন এস্টিমেটর কার, পপুলেশন মিনের এস্টিমেটর। এস্টিমেটটা কি, এস্টিমেট হলো আমরা যে এস্টিমেটরের কথা বলছি, এই এস্টিমেটর তো একটা ফাংশন অর রুল। এই ফাংশন অর রুলে যখন আমরা স্যাম্পল থেকে ইনফরমেশন গুলো ওই রুলের মধ্যে সেট করব, অর্থাৎ ডেটার যে তথ্য ওই রুলের মধ্যে সেট করব। যেমন স্যাম্পল মিন, স্যাম্পল মিন হলো সাম অফ এক্স আই বাই এন। একটা স্যাম্পল থাকলে সেই স্যাম্পলের অবজারভেশন গুলো যোগ করে এন দিয়ে ভাগ দিলে আমরা স্যাম্পল মিনটা পাবো। যখন এই মিনটার জন্য একটা সংখ্যা পাবো সেটা কি আমরা বলছি এস্টিমেট। অর্থাৎ এস্টিমেটটা অফকোর্স একটা নিউমেরিক্যাল ভ্যালু হবে। স্যার ভ্যালুটা হচ্ছে যে এস্টিমেট, আর প্রসেসটা কি এস্টিমেটর? ফাংশনটা, যে ফাংশনটা ইউজ করে তুমি এস্টিমেটটা বের করছো, মানে নিউমেরিক্যাল ভ্যালুটা নির্ণয় করছো, সেটা কি বলছি এস্টিমেটর। যেমন জি স্যাম্পল মিন সাম অফ এক্স আই বাই এন, এটা হলো এস্টিমেটর। আর এস্টিমেট জি হলো স্যার, ওই এস্টিমেটরের নিউমেরিক্যাল রেজাল্ট। জি আর এস্টিমেশন হলো কি, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তুমি ওই এস্টিমেটরটা ইউজ করে এস্টিমেট স্যাম্পল নির্ণয় ইনফরমেশনের করছে। মাধ্যমে এস্টিমেটটা নির্ণয় করছো। এই টোটাল প্রক্রিয়াটাই হলো এস্টিমেশন। জি স্যার, বুঝছি। তাহলে এখন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি। আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে বরিশাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের মান্থলি এক্সপেন্স, এটা আননোন, এটা আমাদের জানা নাই, এটা হলো প্যারামিটার, আননোন কনস্ট্যান্ট। এখন এই ভ্যালুটা কত হইতে পারে, এই আইডিয়াটা কিন্তু আমরা স্যাম্পল কালেক্ট করে সেই স্যাম্পলের ভিত্তিতে একটা আইডিয়া নিতে পারি, সেইটা হলো আমার স্ট্যাটিস্টিক। আবার দেখো, যেহেতু আমরা স্যাম্পল মিন ইউজ করেছি একই সাথে সেটা এস্টিমেটর, তার মানে এখানে খেয়াল করতে হবে যে স্ট্যাটিস্টিক হইলে সেটা এস্টিমেটর হবে না, বাট এস্টিমেটর কিন্তু অলওয়েজ স্ট্যাটিস্টিক। কেমন, যেমন স্যাম্পল টোটাল, মিনিমাম অফ স্যাম্পল, ম্যাক্সিমাম অফ স্যাম্পল, এগুলি কি পপুলেশন প্যারামিটার, যে আমরা যে ওভারঅল মিনের কথা বলছি সেটা কি এস্টিমেট করতে পারবে, পারবে না। তাহলে এক্ষেত্রে স্ট্যাটিস্টিক বাট পপুলেশন প্যারামিটারের এস্টিমেটর না, বাট স্যাম্পল মিনটা পপুলেশন প্যারামিটারের, পপুলেশন মিনের এস্টিমেটর, এস্টিমেট করতে পারবে পপুলেশন মিনকে। তাহলে যেটা এস্টিমেটর সেটা অফকোর্স স্ট্যাটিস্টিক। তাহলে স্ট্যাটিস্টিক হলেই কিন্তু সেটা এস্টিমেটর হবে না, এস্টিমেটর সব সময় স্ট্যাটিস্টিক, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে বরিশাল ইউনিভার্সিটির যেটা পপুলেশন মিন মান্থলি এক্সপেন্সেস সেটা হলো আননোন। এইটা যদি আমরা স্যাম্পল কালেকশন করি, স্যাম্পল তথ্যের ভিত্তিতে এটা ভ্যালুটা কত হইতে পারে সেই আইডিয়া আমরা নিতে পারি, সেটা এস্টিমেটর, যেটা স্যাম্পল মিনের কথা বলছি। আমি যদি যেহেতু এস্টিমেটর বলছি, তার মানে যেটা এস্টিমেটর সেটাই স্ট্যাটিস্টিক, তাহলে এই স্যাম্পল মিনটা অবশ্যই স্ট্যাটিস্টিকও হবে।
এখন এই ভ্যালুটা কত? 7,000 টাকা। এই 7,000 হলো এস্টিমেট, নিউমেরিক্যাল এস্টিমেট। ভ্যালু। হ্যাঁ, আর আমি এই যে টোটাল প্রক্রিয়া, যে এই 7,000 ভ্যালুটা আমি যে নির্ণয় করলাম, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্ণয় করলাম? আমি একটা স্যাম্পলিং ফ্রেম নির্ধারণ করলাম, সেই স্যাম্পলিং ফ্রেমের ভিত্তিতে ডেটা কালেকশন করলাম, ডেটা কালেকশন করে ফর্মুলা ইউজ করে দেন আমি ভ্যালুটা ফাইনালি নির্ণয় করলাম। এবং কোন স্যাম্পল ইউজ করব সেগুলো আমার যে স্যাম্পলিং টেকনিক গুলো আছে সে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিলাম। এই টোটাল প্রক্রিয়াটাই হলো এস্টিমেশন। এস্টিমেশন। মানে বিষয়টা ক্লিয়ার হয়েছে? স্যার বলো। স্যার এই যে স্ট্যাটিস্টিকে যে স্যার আমার একটা ফলাফল তো বের হবে স্যার, তাহলে ও ফলাফল যদি বের হয় স্যার, তাহলে তো সেটা স্যার এস্টিমেটই হয় না স্যার। স্যাম্পল অবজারভেশন, যেমন মিনিমাম অফ স্যাম্পল অবজারভেশন, ওটা তো একটা ফাংশন আর রুল। এখন এই ক্ষেত্রে যদি তুমি ডেটা সেট করো তখন তুমি ভ্যালুটা পাবা, সেই ভ্যালুটা হলো তার এস্টিমেট, নিউমেরিক্যাল স্যার ভ্যালু। স্যার আমি ওইটাই বলছি, যদি আমি ডেটা সেট হ্যাঁ, করি তাহলে স্যার স্ট্যাটিস্টিক আর স্যার এস্টিমেট এক হয়ে যায় না? না 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 না, এস্টিমেটটা হলো নিউমেরিক্যাল ভ্যালুটা, আর স্ট্যাটিস্টিক মনে করো সাম অফ এক্স, তোমার ও স্যাম্পলের জি টোটাল স্যার, জি সাম স্যার, অফ বুঝতে এক্স। পারছি স্যার, এবার বুঝতে ওই পারছি আমি। সাম অফ এক্স হলো স্ট্যাটিস্টিক। আর ওই সাম অফ এক্স এ যদি তুমি ডেটা ভ্যালু গুলো যোগ করে ফেলো তাহলে তো তোমার হাতে একটা নিউমেরিক্যাল রেজাল্ট চলে আসবে, ওটা হলো এস্টিমেট। জি স্যার, আমি এবার বুঝতে পারছি স্যার। আর এস্টিমেটরটা হলো কি, এই পপুলেশন প্যারামিটারকে যেটা এস্টিমেট করবে। তারপর পপুলেশন মিনটা তুমি কিসের মাধ্যমে এস্টিমেট করতে পারো? স্যাম্পল মিনের মাধ্যমে। এই জন্য স্যাম্পল মিনকে পপুলেশন মিনের একটা এস্টিমেটর বলা হয়। এই এস্টিমেটর হলো ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, আবার স্ট্যাটিস্টিকও হলো ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন। এই দুটোই কিন্তু ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন। বাট স্ট্যাটিস্টিক কিন্তু প্যারামিটারকে এস্টিমেট করতে পারবে না, বাট এস্টিমেটর অফ কোর্স এই প্যারামিটারকে এস্টিমেট করতে পারে। স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে প্যারামিটারকে এস্টিমেট করতেও পারে, নাও পারে, বাট এস্টিমেটর হলে সেটা এস্টিমেট করতে পারবে গ্যারান্টি। এই জন্য যেটা এস্টিমেটর সেটা স্ট্যাটিস্টিক, বাট স্ট্যাটিস্টিক অলওয়েজ নট এস্টিমেটর। স্ট্যাটিস্টিক হলে সেটাকে আমরা সবসময় এস্টিমেটর বলতে পারবো না, বাট এস্টিমেটর হলে আমরা বলতে পারবো হ্যাঁ এটা স্ট্যাটিস্টিক। আর কোনো এই 5টা বিষয় কিন্তু তোমাদের একটা পরিষ্কার থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স পড়তে গেলে। একটাও ভুল করলে চলবে না, 5টা বিষয় পরিষ্কার থাকতে হবে। যদি আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয় আমাকে আবারও জিজ্ঞেস করতে পারো। তোমরা প্যারামিটার এবং স্ট্যাটিস্টিকটা আগেই পড়েছো। এস্টিমেটর, এস্টিমেট, এস্টিমেশন, এই 3টে টার্ম হয়তো আজকে যোগ হয়ে থাকবে, অথবা আগেই পড়েছো এই টার্মগুলো। বেসিক স্ট্যাটিস্টিক্সেই পড়ে ফেলার কথা। বেসিক স্ট্যাটিস্টিক্সে না পড়লে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে পড়ার কথা। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনেও যদি না পড়ে থাকো তাহলে কমপক্ষে অর্ডার স্ট্যাটিস্টিকে গিয়ে পড়ার কথা, অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে গিয়ে পড়ার কথা। যাই হোক, কোনো একটা জায়গায় তোমাদের পড়ার কথা। এখনো পর্যন্ত কি এই টার্মগুলোর সাথে পরিচিত ছিলা তোমরা, স্যার আমরা নাকি যারা আজকে? স্যার যারা তৃতীয় বর্ষে আছি আমরা স্যার এগুলোর সাথে পরিচিত আছে, যারা দ্বিতীয় ভেরি বর্ষে গুড। ওরা এখনো প্রপারলি হয়তো পরিচিত নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সমস্যা হচ্ছে। তৃতীয় বর্ষের তোমরা যারা আছো তোমাদের সবার পরিচয় থাকার কথা। স্যার আমরা শুধুমাত্র হচ্ছে প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক সম্পর্কে জেনে আসছি। প্যারামিটারটা হ্যাঁ, পপুলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, আর স্ট্যাটিস্টিকটা হচ্ছে আপনার স্যাম্পলের ক্ষেত্রে ইউজ করা হয়, এগুলো জানছি শুধুমাত্র। কিন্তু প্যারামিটার হলো পপুলেশনের আননোন ক্যারেক্টারিস্টিক্স, যেমন পপুলেশন মিন, পপুলেশন ভেরিয়েন্স, এরকম যত আছে সব পপুলেশনের জন্য এটা আননোন পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। আর স্ট্যাটিস্টিক হলো স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স, যেটা নোন, ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন। অর্থাৎ প্যারামিটার হলো ফাংশন অফ পপুলেশন অবজারভেশন, আর স্ট্যাটিস্টিক হলো ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস। এস্টিমেটরও তাই, ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস, বাট এর আলাদা একটা প্রপার্টিজ আছে। এই এস্টিমেটরটা পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করার কাজে ইউজ করা হয়। স্ট্যাটিস্টিক সব সময় প্যারামিটারকে এস্টিমেট করতে পারে না, বাট এস্টিমেটর অলওয়েজ প্যারামিটারকে এস্টিমেট করতে পারবে। এই জন্য আমরা বলি যেটা এস্টিমেটর সেটা অফকোর্স স্ট্যাটিস্টিক, বাট স্ট্যাটিস্টিক হইলেই সেটা এস্টিমেটর হবে না। যেমন পপুলেশন মিনের এস্টিমেটর হলো স্যাম্পল মিন, এটা একটা স্ট্যাটিস্টিক, ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন। এন্ড স্ট্যাটিস্টিক মনে করো স্যাম্পল টোটাল, এই স্যাম্পল টোটাল কিন্তু পপুলেশন মিনকে কি করতে পারে না, এস্টিমেট করতে পারে না। অথবা মনে করো স্যাম্পল সাইজ, অথবা মিনিমাম অফ দিস স্যাম্পল, ম্যাক্সিমাম অফ দিস স্যাম্পল, মিনিমাম আর ম্যাক্সিমামের এভারেজ, অথবা মিডিয়ান ভ্যালু, এগুলো কিন্তু ওই
প্যারামিটারকে এক্স্যাক্টলি এস্টিমেট করতে পারবে না। বাট যদি ওই স্ট্যাটিস্টিকটা এস্টিমেটর হয় সেই ক্ষেত্রে পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করতে পারবে। এই জন্য বলা হয় যে যাহা এস্টিমেটর তাহাই স্ট্যাটিস্টিক, বাট স্ট্যাটিস্টিক সবসময় এস্টিমেটর নয়। যাহা এস্টিমেটর তাহাই স্ট্যাটিস্টিক, যাহা স্ট্যাটিস্টিক তাহা এস্টিমেটর সবসময় না, এরকম একটা কথা আছে। এখানে আরো একটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছি যে আমি যদি চিন্তা করি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের যারা ছাত্রছাত্রী আছে তাদের এভারেজ হাইটটা কত, সেটা তো হবে আননোন পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। এই কাজটা আমি স্যাম্পল ড্রয়িং এর মধ্যে দিয়ে করতে পারি। এখন তোমাদের অনেকের মাথায় আসতে পারে যে আননোন হবে কেন, পরিসংখ্যান বিভাগের ছাত্র সম্বন্ধে তো আমাদের সব জানা। দেখো অনেকগুলো ব্যাচ এখান থেকে হয়তো কমপ্লিট করে চলে যেতে পারে, অথবা যে সকল ছাত্র ভর্তি হয়েছে এদের মধ্যে অনেকে লেখাপড়া ছেড়ে দিতে পারে, অনেকে ড্রপ আউট হইতে পারে, বিভিন্ন ধরনের ঘটনা এখানে ঘটতে পারে। সুতরাং অল স্টুডেন্ট তোমার ডিপার্টমেন্টের এইটার ইনফরমেশন পাওয়া কিন্তু খুবই কঠিন। তো আমরা এই কাজটা খুব সহজেই একটা স্যাম্পল ড্র করার মধ্যে দিয়ে করতে পারি। আমরা ধরে নিচ্ছি যে তোমাদের পরিসংখ্যান বিভাগের ছাত্রছাত্রীদের এভারেজ হাইটটা হলো 5 ফিট 3 ইঞ্চি। তাহলে এই যে 5 ফিট 3 ইঞ্চি এটা কিন্তু হলো এস্টিমেট। আর এই এস্টিমেটটা করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করেছি? মিনের ফর্মুলা, সাম অফ xi বাই n। এটা হলো এস্টিমেটর। কার এস্টিমেটর? ওই পপুলেশন মিনের এস্টিমেটর। যেহেতু এটা এস্টিমেটর, এটা অবশ্যই স্ট্যাটিস্টিক। আর এই যে পপুলেশন মিনটা নির্ণয় করার জন্য যে স্যাম্পল মিনটা আমরা বলছি 5 ফিট 3 ইঞ্চি, এইটা ওই এস্টিমেটর ইউজ করে, ফর্মুলা ইউজ করে ডেটার থেকে ভ্যালু গুলো বসাই দেওয়ার পরেই তো ফাইনালি ভ্যালুটি পেয়েছি। এই ভ্যালুটি পাওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রক্রিয়াগুলো আমরা মেনটেন করেছি সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি এস্টিমেশন। এস্টিমেশন। আশা করি 5টা টার্ম সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের ক্লিয়ার হয়েছে। যদি এরপরেও সমস্যা থেকে থাকে তাহলে তোমাদের সিনিয়র বাই যে থার্ড ইয়ারের ছাত্ররা আছে, ইভেন এখন ইউটিউবে বসতে পারো, বিভিন্ন বইয়েও দেখতে পারো, দেখে এই বিষয়গুলো তোমাদের একটু পরিষ্কার হতে হবে। আমরা এখন থেকে ধারাবাহিকভাবে 2টো করে ক্লাস নিতে থাকবো, যার একটি হবে এস্টিমেশনে আর অন্যটি হবে টেস্ট অফ হাইপোথিসিসে। তো আমরা এস্টিমেশনের ক্লাসটি বিশেষ করে সোমবারের জন্য কত রাখবো, আর টেস্ট অফ হাইপোথিসিসের ক্লাসটি হবে আমাদের বৃহস্পতিবারে। আজকে যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং এ কোনো সমস্যা থাকে অথবা কোনো জানার থাকে আমাকে বলতে পারো। আদারওয়াইজ আমরা ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি আজকের মতো। কেউ কিছু বলবা? আপনি স্যার যেভাবে আমাদের যে বইগুলো লাগবে স্যার সেইগুলো কি আপনার হচ্ছে এই অনলাইনে যে এই যে মিটিং এর এখানে সফট কপি দিয়ে দেওয়া হবে স্যার? আমার এই যে গুগল ক্লাসরুম, যেটা তোমরা অলরেডি দেখেছো, গুগল ক্লাসরুম তো দেখেছো মনে হয় তোমরা। আমি যাই একটু, তোমাদের জন্য এই যে গুগল ক্লাসরুম আমি ক্রিয়েট করেছি, এই লিঙ্কটি তো তোমাদের দিয়েছি, তাই না? এই লিঙ্কটি তোমরা পেয়েছো। আমি এখন যে লিঙ্কটি দেখাচ্ছি এই লিঙ্কটি পেয়েছো। এই যে এই লিঙ্কটি আমি শেয়ার করেছি, এই লিঙ্কও তোমরা পেয়েছো। এখানে দেখো ক্লাসরুম আছে। এই ক্লাসরুমে গেলে আমি তোমাদের জন্য লেকচার নোটের একটা অপশন রেখেছি। এই লেকচার নোটের এই জায়গাটাই আমি পেস্ট করব, আপলোড করে দেব। তোমরা প্রত্যেকেই লেকচার নোটগুলো পেয়ে যাবা। আমি রেফারেন্স নামে একটা টপিক এখানে রেখেছি, এর মধ্যে বইয়ের রেফারেন্স গুলো চলে যাবে। প্রয়োজন হলে অ্যাসাইনমেন্ট বলো এবং পরবর্তীতে ইন কোর্স পরীক্ষা, এই বিষয়গুলো একটা একটা করে টপিক নির্ধারিত হবে আর আমি ওখানে আপলোড করতে থাকবো। তোমরা সমস্ত টপিক পেয়ে যাবে। আর তোমার অ্যাটেন্ডেন্সের বিষয়ে একটু বলি। আজকে আমার সাথে যারা যুক্ত হয়েছে, আমার স্ক্রিন কি এখন দেখতে পাচ্ছো? স্যার দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে দেখো তোমরা আজকে যারা যুক্ত হয়েছো তোমাদের সবার কিন্তু আজকের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। তোমাদের নামগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জি স্যার। হ্যাঁ, তা আমি তোমাদেরকে যেটা বলবো, তোমাদের নামের জায়গাগুলোতে তোমাদের যে স্টুডেন্ট আইডি আছে, হ্যাঁ স্টুডেন্ট আইডি আছে, সেই স্টুডেন্ট আইডি গুলো যদি ইউজ করো তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার কাট বোঝা যাবে।
ঠিক তোমাদের আছে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের যে স্টুডেন্ট আইডি এটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজিট দিয়ে শুরু হওয়ার কথা, জি স্যার আলাদা হবে। তাহলে তোমরা এক কাজ করো, আজকের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করার জন্য সবার নাম রিনেম করে ফেলো, রিনেম করো তোমাদের স্টুডেন্ট আইডি দিয়ে, তাহলে দেখো তোমাদের এই নামের জায়গাটা স্টুডেন্ট আইডি চলে আসবে। আমার